প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে সত্যিই আমি আনন্দিত। আমরা সবাই আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষ প্রোগ্রামের আজকে সাধারণ রসায়ন 2 এর তাপগতি বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের সাধারণ রসায়ন 2 এর আজকে তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তাপগতি বিজ্ঞান পড়ার শুরুতেই প্রথমে তাপগতি বিজ্ঞান কি সেই বিষয়টি আমাদের জানা দরকার। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে তাপগতি বিজ্ঞান আমরা বলবো। তাপগতি বিজ্ঞানের সাথে রসায়ন বিজ্ঞানের সম্পর্ক কি? আমরা জানি বা তোমরা জানো যে একটি রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই তাপের উদ্গীরণ বা শোষণ ঘটে। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ার গতিও আবার তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ তাপমাত্রার সাথে রাসায়নিক বিক্রিয়ার যে সম্পর্ক সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তাপ রসায়নে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো পরে। তার আগে তাপগতি বিজ্ঞানের প্রথমেই আমাদের জানতে হবে ধারাবাদ সিস্টেম কি। প্রিয় শিক্ষার্থী, ধারাবাদ সিস্টেম হচ্ছে ভৌত জগৎ থেকে পৃথককৃত একটি অংশ যার একটি বেষ্টনী থাকবে। যেমন মনে করো তোমরা যে শ্রেণীকক্ষ বসে ক্লাস করো সেই শ্রেণীকক্ষটা হচ্ছে একটি সিস্টেম। শ্রেণীকক্ষের যে দেওয়াল সেটা হচ্ছে সিস্টেমের বেষ্টনী এবং তার চারপাশের অংশটা হচ্ছে পরিবেশ। তাহলে আমরা এই যে এখানে দেখছি চিত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে একটি সিস্টেমের দেওয়াল, এই পুরোটা হচ্ছে একটি সিস্টেম, এটা সিস্টেমের বেষ্টনী বা দেওয়াল এবং তার বাইরে যে আছে এটা হচ্ছে পরিবেশ। এই সিস্টেম তিন প্রকার: অন্তরিত সিস্টেম বা অন্তরিত ধারা, রুদ্ধ ধারা এবং উন্মুক্ত ধারা। এই যে অন্তরিত ধারা, এই ধারার যে বেষ্টনী তার ভিতর দিয়ে শক্তি এবং পদার্থ কোনোটাই যাতায়াত করতে পারবে না। রুদ্ধ ধারার ক্ষেত্রে শুধুমাত্র শক্তি যাতায়াত করতে পারে, পদার্থ যাতায়াত করতে পারে না। আবার উন্মুক্ত ধারার ক্ষেত্রে শক্তি এবং পদার্থ উভয়ই যাতায়াত করতে পারে। এই ছিল আমাদের তিনটি ধারা। এইবার আমরা দেখব ধারার অবস্থা। ধারার অবস্থা বর্ণনা করার জন্য আমাদের চারটি রাশি জানা দরকার বা চারটি নিয়ামক দরকার: চাপ, তাপমাত্রা, আয়তন ও সংযুক্তি। এই চারটির যে কোনো একটি পরিবর্তন করলে সিস্টেমের অবস্থার পরিবর্তন ঘটবে। এবার আমরা আসি তাপগতি অপেক্ষক বা অবস্থা অপেক্ষক বা স্টেট ফাংশন কি। পদার্থের যে সকল ধর্ম তার অবস্থা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, পথের উপর নির্ভর করে না, তাদেরকে আমরা কি বলবো? অবস্থা অপেক্ষক বলবো। এই যে অবস্থা অপেক্ষক, এই অবস্থা অপেক্ষক কোনগুলো? এনথালপি, এনট্রপি, চাপ, আয়তন, তাপমাত্রা, মুক্ত শক্তি, এগুলো হলো অবস্থা অপেক্ষক বা তাপগতি অপেক্ষক বা স্টেট ফাংশন। তাহলে আমরা অবস্থা অপেক্ষক সম্পর্কে জানলাম। এই অবস্থা অপেক্ষকের বৈশিষ্ট্য কি? অবস্থা অপেক্ষকের বৈশিষ্ট্য হলো এর মান পথের উপর নির্ভর করে না, অর্থাৎ অবস্থা অপেক্ষকের মান প্রথম এবং শেষ অবস্থার উপর নির্ভর করে। এটি একটি পরিমাণ নির্ভর ধর্ম এবং অবস্থা অপেক্ষকের ক্ষেত্রে একটি পূর্ণ চক্র যদি সম্পন্ন হয় তাহলে এর পরিবর্তন হবে শূন্য এবং এটি একটি পূর্ণ ডিফারেন্সিয়াল। তাহলে আমরা অবস্থা অপেক্ষক জানলাম এবং তার বৈশিষ্ট্য জানলাম। পদার্থের যে ধর্ম, পদার্থের অবস্থাগত ধর্ম এবং পরিমাণগত ধর্ম আছে। প্রথমে আমরা আসি পদার্থের অবস্থানগত ধর্ম বা ইন্টেনসিভ ধর্ম। অর্থাৎ পদার্থের যে সকল ধর্ম পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, তার পরিমাণের উপর নির্ভর করে না, তাকে আমরা বলবো ইন্টেনসিভ ধর্ম বা প্রকৃতিগত ধর্ম বা অবস্থাগত ধর্ম। যেমন তাপমাত্রা, ঘনত্ব, প্রতিসারাঙ্ক ইত্যাদি, এইগুলো হচ্ছে পদার্থের প্রকৃতি নির্ভর ধর্ম। আবার কিছু কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না, পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, তাদেরকে আমরা বলবো পরিমাণ নির্ভর ধর্ম বা এক্সটেন্সিভ ধর্ম বা পরিমাণগত ধর্ম। এই যে পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ ধর্ম, এই ধর্মগুলো কোনগুলো? এই ধর্মগুলো হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, পদার্থের আয়তন এবং এনট্রপি। তাহলে আমরা পদার্থের দুই ধরনের ধর্ম সম্পর্কে জানলাম। তাপগতি বিজ্ঞান পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র। তোমরা নিশ্চয় শক্তির নিত্যতা সূত্র পড়েছো। শক্তির নিত্যতা সূত্রে তোমরা কি পড়েছো? যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবল এক অবস্থা থেকে অন্য যে কোনো অবস্থায় রূপান্তরিত করা যায় এবং মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। এটি হচ্ছে আমাদের
তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র বা শক্তির নিত্যতা সূত্র। এই যে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র, এটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। মনে করি কোন সিস্টেমে আমরা কিউ পরিমাণ তাপ, গ্যাসীয় সিস্টেমে কি পরিমাণ তাপ প্রয়োগ করলাম, অর্থাৎ সিস্টেম কি পরিমাণ তাপ শোষণ করলো, তাহলে তার এই শোষিত তাপ বা আমাদের এই প্রয়োগকৃত তাপ নিঃশেষ হয়ে যাবে না, দুটি অংশে ব্যয়িত হবে বা দুটি অংশে ভাগ হয়ে ব্যয়িত হবে। একটি অংশ সিস্টেমের যে পদার্থ অণুগুলো আছে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর একটা হচ্ছে সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হবে। এখানে কোন ধরনের কাজ সম্পন্ন হবে? গ্যাসীয় সিস্টেমে আয়তন বৃদ্ধিজনিত কাজ হবে। সুতরাং কিউ সমান ডেল ই প্লাস পিডিভি, অর্থাৎ ডেল ই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আর পিডিভি হচ্ছে আয়তন বৃদ্ধিজনিত কাজ। এটি হলো তাপগতি বিজ্ঞানের গাণিতিক ব্যাখ্যা বা গাণিতিক ভাবে তাপগতি বিজ্ঞানের প্রকাশ। আমরা এবার আসি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কি? কোন একটি সিস্টেমের অভ্যন্তরে তার সম্ভাব্য সকল প্রকার শক্তির সমষ্টিকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলি। আমরা একটি চিত্রের সাহায্যে এই যে অভ্যন্তরীণ শক্তি একটি স্টেট ফাংশন, সেই বিষয়টি আমরা ব্যাখ্যা করব। আমরা এখানে দুটি ধারার কথা বলবো। আমরা দেখছি এ একটি ধারা এবং বি একটি ধারা। এ ধারার আমাদের এ ধারার অভ্যন্তরীণ শক্তিকে আমরা প্রকাশ করি ই এ দ্বারা, এবং বি ধারার অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইবি দ্বারা প্রকাশ করব। এখানে আমরা দুটো পদ দেখছি। এক নং পথে এ ধারা থেকে এ হতে বি অবস্থায় রূপান্তরিত হবে, আবার দুই নং পথে বি হতে এ অবস্থায় পরিবর্তন ঘটবে। তাহলে আমরা দেখি এখানে এক নং পথে এ হতে বি অবস্থার পরিবর্তন ঘটলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? ইবি মাইনাস ইএ, অর্থাৎ শেষ অবস্থার অভ্যন্তরীণ শক্তি বিয়োগ প্রথম অবস্থার অভ্যন্তরীণ শক্তি। আবার যখন দুই নং পথে বি হতে এ অবস্থার পরিবর্তন ঘটবে, তখন কি হবে? এই যে দুই নং পথে বি থেকে এ অবস্থার পরিবর্তন, তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইএ মাইনাস ইবি। কিন্তু এই এক নং পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং দুই নং পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হবে। এখন যদি আমরা এই মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যোগ করি, তাহলে আমরা যোগফল পাবো 0। এই ইবি কেটে যাবে এবং ইএ কেটে যাবে। তাহলে এই যে মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, অর্থাৎ একটি পূর্ণ চক্র সম্পন্ন হলে তার পরিবর্তন 0 হচ্ছে। অতএব অভ্যন্তরীণ শক্তি একটি স্টেট ফাংশন। এইবার আসি এনথালপি। এনথালপি কি? এনথালপি হলো কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং উহার চাপ ও আয়তনের গুণফলের সমষ্টি। তাহলে এনথালপিকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এনথালপি এইচ ইজ ইকুয়াল টু কি হবে? এইচ ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি। আচ্ছা, ই হচ্ছে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং ওই সিস্টেমের চাপ পি এবং আয়তন বি এবং সিস্টেমের চাপ আয়তনের গুণফল, অর্থাৎ এনথালপি হলো কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং উহার চাপ আয়তনের গুণফলের সমষ্টি। এনথালপি একটি গ্রিক শব্দ, এনথালপিয়ান হতে এসেছে, যার অর্থ হচ্ছে টু অর মিন, এবং এই এনথালপি একটি অবস্থাপেক্ষক। এর মান অভ্যন্তরীণ শক্তি, চাপ ও আয়তনের উপর নির্ভরশীল। এখন আমরা দেখব যে স্থির চাপে সিস্টেম কর্তৃক শোষিত তাপের সাথে এনথালপির পরিবর্তন কি হবে। অর্থাৎ আমরা জানি যে স্থির চাপে কোন সিস্টেম কর্তৃক শোষিত তাপ এনথালপি পরিবর্তনের সমান। সেটা কিভাবে হয় দেখি। স্থির চাপে আমরা কোন সিস্টেমে গ্যাসীয় সিস্টেমে কিউ পরিমাণ তাপ প্রয়োগ করি, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা কি দেখেছি? এই কিউ পরিমাণ তাপ দুটি কাজে ব্যবহৃত হবে। একটি অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে হচ্ছে ডেলি, প্লাস আরেকটি অংশ হচ্ছে আয়তন বৃদ্ধিজনিত কাজ সম্পন্ন হবে। তাহলে ডেলি সমান আমরা কি লিখতে পারি? E2 - E1, এবং ডিভি সমান লিখতে পারি V2 - V1। আমরা এটা এখন গুণন করে দিই, পি সাথে PV2 - PV1 হবে। তাহলে আমরা একসাথে লিখি E2 + PV2 মাইনাস কমন নিলে E1 + PV1। তাহলে E + PV সমান হচ্ছে এনথালপি হচ্ছে H। তাহলে H2 E2 + PV2, এটাকে আমরা লিখি H2, এবং E + PV1 হচ্ছে H1। তাহলে এই যে H1, H2 - H1, তাহলে H2 - H1 হচ্ছে কি? ডেল H। অর্থাৎ স্থির চাপে সিস্টেম কর্তৃক শোষিত তার এনথালপি পরিবর্তনের সমান, এটা আমরা প্রমাণ করলাম। এবার আমরা জুল থমসন প্রক্রিয়া। জুল থমসন প্রক্রিয়াটা কি? জুল থমসন প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপীয় ভাবে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অধিক চাপে রাখা কোনো গ্যাসকে হঠাৎ সূক্ষ্ম ছিদ্র পথে হঠাৎ সম্প্রসারিত হতে দিলে গ্যাস শীতল হয়। কেন হয়? এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি দেখেছি? বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কি? তাপের আদান প্রদান হবে না। তাপের কি হবে না? আদান প্রদান। এই অর্থাৎ
তাপমাত্রা বাইরে থেকে গ্রহণ করবে না। এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন আমরা গ্যাসকে সূক্ষ্ম ছিদ্র পথে কি করব, সূক্ষ্ম ছিদ্র পথে সম্প্রসারিত হতে দেব, তখন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। ফলে অর্থাৎ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস পাবে। এই জন্য বলা হয় যে অধিক চাপ, রুদ্ধতাপীয় ভাবে অধিক চাপে রাখা কোনো গ্যাসকে সূক্ষ্ম ছিদ্র পথে হঠাৎ সম্প্রসারিত হতে দিলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এটি হচ্ছে জুল থমসন প্রক্রিয়া। জুল থমসন প্রক্রিয়ার সাথে ইনভার্সন তাপমাত্রাটা জড়িয়ে আছে। ইনভার্সন তাপমাত্রাটা কি? ইনভার্সন তাপমাত্রা হচ্ছে ওই তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় জুল থমসন প্রক্রিয়া ঘটালে গ্যাস শীতল হয় না, গরম হয় না, কিন্তু ওই তাপমাত্রার নিচে জুল থমসন প্রক্রিয়া ঘটালে গ্যাস শীতল হবে। এবং ওই তাপমাত্রার উপরে ইনভার্সন, ওই ইনভার্সন তাপমাত্রার উপরে যদি আমরা যদি জুল থমসন প্রক্রিয়া ঘটাই, তাহলে গ্যাস গরম হবে। এবং কোন গ্যাস যদি সংকট তাপমাত্রার উপরে থাকে, তাহলে আমরা তাকে যতই চাপ প্রয়োগ করি না কেন, গ্যাসটি কখনোই তরলে পরিণত হবে না। তাহলে জুল থমসন প্রক্রিয়ায় আমরা গ্যাসটিকে শীতল করে তারপর সেই গ্যাসকে চাপ প্রয়োগ করে আমরা তরলে পরিণত করতে পারবো, অথবা বারবার জুল থমসন প্রক্রিয়া ঘটিয়ে আমরা গ্যাসকে তরলে পরিণত করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি এই জুল থমসন প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন কি হবে। জুল থমসন প্রক্রিয়ায় কিন্তু এনথালপির পরিবর্তন শূন্য হবে। তাহলে আমরা দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে আমরা কি পাই, যে কিউ সমান ডেল ই প্লাস পি ডেল ভি। যেহেতু জুল থমসন প্রক্রিয়ায় কি হয়, জুল থমসন প্রক্রিয়া একটি রুদ্ধ প্রক্রিয়া, তাহলে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হয় না, পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হয় না, তাহলে এই কিউ এর মানটা কিন্তু 0 হবে। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই কিউ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস ডাব্লিউ, বা ডেল ই ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে কিউ সমান 0, আর ডাব্লিউ হচ্ছে আমাদের আয়তন বৃদ্ধি জনিত পিভি2 মাইনাস পিভি1। তাহলে E2 প্লাস পিভি2, E1 প্লাস পিভি1, তাহলে কি হচ্ছে H2 সমান H1, অর্থাৎ এই যে ডেল এইচ, এই ডেল এইচ এর মান হচ্ছে 0, অর্থাৎ জুল থমসন প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন 0। আমরা দেখি সমতাপীয় প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই যে সমতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ ধারা এবং পরিবেশের মধ্যে কি হবে, ধারা এবং পরিবেশের মধ্যে তাপ বিনিময় হবে, সিস্টেমের তাপমাত্রা স্থির থাকবে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ধারা এবং পরিবেশের মধ্যে তাপ বিনিময় হবে না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া সর্বদা স্থির থাকবে না, কারণ তার অভ্যন্তরীণ শক্তি সর্বদা স্থির থাকবে না। কিন্তু সমতাপীয় প্রক্রিয়ায় যেহেতু ধারা পরিবেশের মধ্যে তাপ বিনিময় হবে, এই কারণে তার তাপমাত্রা সর্বদা স্থির থাকবে, অভ্যন্তরীণ শক্তি সর্বদা স্থির থাকবে। আর সমতাপীয় প্রক্রিয়া পরিবেশের সাথে কি থাকবে, অন্তরিত নয়, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু পরিবেশের সাথে অন্তরিত অবস্থায় থাকবে। এই কারণে সমতাপীয় প্রক্রিয়ার এনট্রপি পরিবর্তনশীল, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এনট্রপি পরিবর্তনশীল নয়। তাহলে এই ছিল আমাদের সমতাপীয় প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা দুটা প্রক্রিয়া জানলাম এবং তার মধ্যে কিছু পার্থক্য আমরা দেখালাম তোমাদেরকে। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার আমরা আসি তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ কোনো বস্তুকে তাপ দিলে ওই বস্তুটি তাপ শোষণ করে, কিছু পরিমাণ তাপ ধারণ করে তার অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে। এই তাপ ধারণ ক্ষমতা সংজ্ঞায়ন কিভাবে আমরা করব, অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো পদার্থ বা কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের বা ওই বস্তুর মোলার তাপ ধারণ ক্ষমতা বলা হয়। যেহেতু 1 মোল পরিমাণ বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করছি, এই জন্য এটাকে আমরা বলবো মোলার তাপ ধারণ ক্ষমতা। এই মোলার তাপ ধারণ ক্ষমতা সি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই সি সমান কি, সি সমান হচ্ছে ডিকিউ বাই ডিটি। এই ডিকিউ হচ্ছে শোষিত তাপ এবং টি হচ্ছে ডিটি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। এখন আমরা দেখব স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। এই স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতাকে সিবি দ্বারা প্রকাশ করা হয়। এই সিবি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি আমরা আগে সংজ্ঞায়িত করেছি যে ডিকিউ হচ্ছে শোষিত তাপ, টি হচ্ছে ডিটি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী ডিকিউ ইকুয়াল টু ডি প্লাস পি ডিভি, কিন্তু যেহেতু আয়তন স্থির তাই ডিভি এর মান কি হবে, ডিভি এর মান হবে 0, তাহলে পি ডিভি 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সিবি সমান ডি বাই ডিটি, অর্থাৎ স্থির আয়তনে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে ডি বাই ডিটি। আবার স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সিপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এখানে ডিকিউ শোষিত তাপ, ডিটি তাপমাত্রা বৃদ্ধি। কিন্তু আমরা জানি স্থির চাপে সিস্টেম করতে কোনো
সিস্টেম কর্তৃক শোষিত তাপ তার এনথালপি পরিবর্তনের সমান, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু ডিএইচ, অথবা আমরা লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু ডিএইচ বাই ডিটি। তাহলে আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা দেখলাম, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা দেখলাম। আমরা এখন এই স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতার সম্পর্ক প্রতিষ্ঠা করব এবং প্রমাণ করব, অর্থাৎ প্রমাণ করব সিপি মাইনাস সিবি সমান আর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা গাণিতিকভাবে দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কি পাই, ডিকিউ ইজ ইকুয়াল টু ডি প্লাস পিডিবি। আগেই বলেছি ডি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং পিডিবি হচ্ছে আয়তন বৃদ্ধি জনিত কাজ। তাহলে তার আবার স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা আমরা দেখলাম সিবি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি, তাহলে ডি সমান কি হবে সিবি ডিটি, এবং স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা সিপি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এখন এই 1 এবং 2 নং সমীকরণ একত্র করে আমরা কি পাই, ডিকিউ ইজ ইকুয়াল টু এই যে ডি এর পরিবর্তে আমরা বসাচ্ছি সিবি ডিটি প্লাস পিডিভি, এটা 3 নম্বর সমীকরণ। এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা পাই পিভি ইজ ইকুয়াল টু আরটি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, যে পিডিভি প্লাস ভিডিপি সমান আরডিটি। এই যে পিডিভি যেহেতু স্থির চাপে তাই ভিডিপিটা 0 হবে। এই যে ভিডিপিটা কি হবে সমান 0 হবে। কেন 0 হবে, কারণ স্থির চাপে ডিপি 0। তাহলে পিডিভি সমান আরডিটি, এই মানটা আমরা 3 নং সমীকরণে বসাই। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু সিবি ডিটি প্লাস আরডিটি, উভয় পক্ষকে ডিটি দ্বারা ভাগ করি, তাহলে ডিকিউ বাই ডিটি সিবি প্লাস আর। তাহলে এই সিপি ডিকিউ বাই ডিটি হচ্ছে সিপি, অর্থাৎ স্থির চাপে তাপ ধারণ ক্ষমতা। এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে সিপি মানে সিবি সমান আর, অর্থাৎ স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা ও স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার অন্তরফল মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। অর্থাৎ আমরা এখন প্রমাণ করলাম সিপি মাইনাস সিবি সমান আর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সমীকরণটি বুঝতে পেরেছো। তোমরা যদি বাসায় এটি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের আয়ত্তে আসবে। আদর্শ গ্যাস, প্রিয় শিক্ষার্থী, আমরা আদর্শ গ্যাসের সমতাপীয় উভমুখী সম্প্রসারণজনিত কাজের সমীকরণ দেখব। আমরা দেখি যে আদর্শ গ্যাস একটি গ্যাস পি চাপে একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে আছে, তার চাপ হচ্ছে পি, এই অবস্থায় তার আয়তন হচ্ছে ভি। এই গ্যাসের চাপ হ্রাস করা হলো, হ্রাস করে ডিপি পরিমাণ হ্রাস করা হলো এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই ডিপি পরিমাণ হ্রাস করা হলো, তখন তার আয়তন বৃদ্ধি পেয়ে ডিভি হলো, ডিভি। তাহলে সম্প্রসারণজনিত কাজ কি হবে, এই যে আমাদের পি মাইনাস ডিপি ইন্টু ডিভি। এই পি মাইনাস ডিপি কেন, কারণ আমাদের এই অবস্থায় চাপ হচ্ছে পি, কতটুকু হ্রাস করলাম, পি থেকে ডিপি হ্রাস করলাম, এই জন্য পি মাইনাস ডিপি। তাহলে আমরা এটা গুণন করে দিই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি মাইনাস ডিপি ইন্টু ডিভি। কিন্তু এই ডিপি এবং ডিভি এর মান খুবই ক্ষুদ্র বলে একে উপেক্ষা করা যায়। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমরা এই পির পরিবর্তে কি বসাতে পারি, পির পরিবর্তে আরটি বাই ভি। কেন, কারণ এক মোল আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি, তাহলে পি ইজ ইকুয়াল টু আরটি বাই ভি। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আরটি বাই ভি ইন্টু ডিভি। তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে কি দাঁড়ায়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আরটি লন ভি2 বাই ভি1। এই যে ভি2 বাই ভি1, এই ক্ষেত্রে আমরা দেখি যে একই তাপমাত্রায় পি1 ভি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2, তাহলে ভি2 বাই ভি1 সমান পি1 বাই পি2। তাহলে আমরা ভি2 বাই ভি1 এর পরিবর্তে লিখতে পারি পি1 বাই পি2। এই যে দুটি সমীকরণ, এই দুইটি সমীকরণই হলো আদর্শ গ্যাসের সমতাপীয় উভমুখী সম্প্রসারণজনিত কাজের সমীকরণ। আমরা দেখি যে আদর্শ গ্যাসের সমতাপীয় উভমুখী সম্প্রসারণজনিত কাজের যে সমীকরণ দেখলাম, সেখান থেকে প্রাপ্ত কাজ সর্বাধিক, অর্থাৎ উভমুখী সম্প্রসারণের প্রাপ্ত কাজ একাভিমুখী প্রক্রিয়া অপেক্ষা অধিক, সেটা আমরা প্রমাণ করব। আমরা তাহলে সমতাপীয় উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে জানি প্রাপ্ত কাজের সমীকরণ ডাব্লিউ রিভার্সিবল ইজ ইকুয়াল টু আরটি লন পি1 বাই পি2। আমরা এই পি1 বাই পি2 কে এইভাবে লিখতে পারি 1 প্লাস পি1 মাইনাস পি2 ডিভাইডেড বাই পি2। আমরা জানি যে লন 1 প্লাস এক্স সমান লন এক্স। তাহলে ডাব্লিউ রিভার্সিবল সমান কি দাঁড়াচ্ছে, আরটি লন পি1 মাইনাস পি2 ডিভাইডেড বাই পি2। আবার একাভিমুখী সম্প্রসারণের ক্ষেত্রে P2 ইন্টু ডাব্লিউ ইরিভার্সিবল ইজ ইকুয়াল টু P2 ইন্টু V2 মাইনাস V1, কারণ এটা একাভিমুখী সম্প্রসারণ। তাহলে ডাব্লিউ ইরিভার্সিবল কি দাঁড়াচ্ছে, P2 V2 মাইনাস P2 V1।
এখন একই তাপমাত্রায় কিন্তু এই যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, তাহলে আমরা P1 V1 বা P2 V2 এর পরিবর্তে P1 V1 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, ওই পক্ষ থেকে V1 যদি আমরা কমন নিই তাহলে P1 মাইনাস P2, তাহলে V1 এর পরিবর্তে কি বসাতে পারি? আবার আমরা জানি P1 V1 ইজ ইকুয়াল টু RT বা V1 ইজ ইকুয়াল টু RT বাই P1। এই V1 এর পরিবর্তে RT বাই P1 বসালে P1 মাইনাস P2, এবং এটাকে সর্বশেষ আমরা লিখতে পারি W ইরিভার্সিবল RT P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1। যেহেতু এই প্রক্রিয়াটি সম্প্রসারণ, এবং সেই ক্ষেত্রে আমাদের P1 গ্রেটার দ্যান P2, অর্থাৎ প্রথম প্রাথমিক চাপটা আমাদের সর্বশেষ চাপ অপেক্ষা বেশি, কারণ সম্প্রসারণ ক্ষেত্রে চাপ হ্রাস করা হয়, চাপ হ্রাস করে গ্যাসের সম্প্রসারণ করা হয়। তাহলে যেহেতু P1 গ্রেটার দ্যান P2, তাহলে P1 মাইনাস P2 ডিভাইডেড P2 গ্রেটার দ্যান P1 মাইনাস P2 ডিভাইডেড P1, অর্থাৎ W রিভার্সিবল গ্রেটার দ্যান W ইরিভার্সিবল, অর্থাৎ আদর্শ গ্যাসের সমতাপী উভমুখী সম্প্রসারণে প্রাপ্ত কাজ একাভিমুখী সম্প্রসারণে প্রাপ্ত কাজ অপেক্ষা অধিক। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই সমতাপী প্রক্রিয়া অপেক্ষা রুদ্ধতাপী প্রক্রিয়ায় চাপ আয়তন রেখা অধিক খাড়া কেন? এই যে চাপ আয়তন রেখা অধিক খাড়া, সেটা আমরা দেখব। আমরা জানি যে যেহেতু সিভি অপেক্ষা সিপি বড়, সর্বদাই বড়, সিবি অপেক্ষা সিপি সর্বদাই বড়, এবং এই জন্য সিপি ডিভাইডেড সিবি গ্রেটার দ্যান 1। সুতরাং সমতাপীয় সম্প্রসারণের চেয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ হ্রাসের জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি কম হবে। যেহেতু রুদ্ধতাপীয় সম্প্রসারণে গ্যাসের আয়তন বৃদ্ধি কম, চাপ হ্রাসের জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি কম হয়, এই কারণে কিন্তু পিভি কার্ভটা অধিক খাড়া হয়। আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ হ্রাসের জন্য আয়তন বৃদ্ধিটা কম হবে, আর সমতাপীয় প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধিটা বেশি হচ্ছে। এই জন্যই কিন্তু সমতাপীয় প্রক্রিয়া অপেক্ষা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি কার্ভ অধিক খাড়া। এবার আসি আমরা মুক্ত শক্তি। প্রিয় শিক্ষার্থী, মুক্ত শক্তির নাম তোমরা শুনছো। মুক্ত শক্তি কি? মুক্ত শক্তি একটি তাপগতি অপেক্ষক, একে জি দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিক ভাবে এই মুক্ত শক্তি জি সমান এইচ মাইনাস টিএস। এইচ হচ্ছে এনথালপি, টি হচ্ছে তাপমাত্রা, এস হচ্ছে এনট্রপি। তাহলে মুক্ত শক্তির সাথে এনথালপি এবং এনট্রপির সম্পর্ক আছে। তাহলে আমরা এনথালপি এবং এনট্রপির সংজ্ঞায়ন করবো। তাহলে স্থির তাপমাত্রা, এটাকে যে আমরা কি করি, স্থির তাপমাত্রায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এখানে কিন্তু মাইনাস এস ডেল টি হতো, কিন্তু ডেল টি জিরো হবে। কেন জিরো হবে? স্থির তাপমাত্রায় তাপমাত্রার পরিবর্তন হবে না। তাহলে যেহেতু মুক্ত শক্তির সাথে এনথালপি এবং এনট্রপির সম্পর্ক আছে, তাহলে এনথালপির সংজ্ঞা হতে কি পাই, এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি। আবার স্থির তাপমাত্রা চাপে ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস পিডিভি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে আমরা কি পাই, ডাব্লিউ রিভার্সিবল ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস ডাব্লিউ ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ কাজ। এনট্রপির পরিবর্তন কি, অর্থাৎ কিউ রিভার্সিবল বাই টি, অর্থাৎ টি ডেল এস সমান কিউ রিভার্সিবল। তাহলে প্রথমে আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ হতে পাই টি ডেল এস সমান ডেল ই প্লাস ডাব্লিউ ম্যাক্স, ডাব্লিউ ম্যাক্সিমাম। তাহলে 1, 2 এবং 5 নং সমীকরণ আমরা ডেল জি সমান কি বসে, 1, 2 ও 5 নং হতে পাই ডেল ই প্লাস পিডিভি এবং মাইনাস ডেল ই মাইনাস ডাব্লিউ ম্যাক্স। আমরা মাইনাসটা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, এখানে ডেল ই কেটে যাবে, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ডেল জি ইকুয়াল টু মাইনাস পিডিভি প্লাস ডাব্লিউ ম্যাক্সিমাম। এবং এই যে ডেল জি বা মুক্ত শক্তির হ্রাস নিট কাজ, ডাব্লিউ ম্যাক্সিমাম থেকে আমাদের পিডব্লিউ বাদ দিলে আমরা কি পাচ্ছি, নিট কাজ পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি স্থির তাপমাত্রা ও চাপে সিস্টেম কর্তৃককৃত নিট কাজ হচ্ছে মুক্ত শক্তি হ্রাসের সমান। তাহলে আমরা মুক্ত শক্তির কাজের সাথে আমাদের নিট কাজের সাথে মুক্ত শক্তির সম্পর্ক দেখলাম। এবার আমরা দেখব গিবস-এলমোর সমীকরণ। গিবস-এলমোর সমীকরণ হচ্ছে মুক্ত শক্তির সাথে এনথালপি পরিবর্তনের সম্পর্ক প্রকাশ করা হয়। আমরা জানি যে মুক্ত শক্তি জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এটাকে স্থির তাপমাত্রায় যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি, ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। আবার এনথালপির সংজ্ঞা হতে কি পাই, এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি। তাহলে আমরা লিখতে পারি মুক্ত শক্তি জি সমান ই প্লাস পিভি মাইনাস টিএস। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা লিখি ডেল জি ডি প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি প্লাস পিডিভি সমান ডিকিউ, এবং আমরা কি জানি টিডিএস সমান ডিকিউ এন্ট্রপির সংজ্ঞা হতে পারে। তাহলে আমরা এখানে বসাই ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি, কারণ আমাদের এই ডিকিউ কেটে যাবে। তাহলে ডিজি সমান এসডিটি আমরা পাচ্ছি স্থির চাপে ডিপি সমান 0। তাহলে ডিজি বাই ডিটি সমান
মাইনাস এস এন্ট্রপি। এটা একটা সমীকরণ। এখন যদি দুটি সিস্টেমের মুক্ত শক্তি জি1 এবং জি2 এবং এন্ট্রপি এস1 এবং এস2 হয়, তাহলে এ ডিজি1 ডিভাইডেড ডিটি সমান এস1 মাইনাস এস1 এবং ডিজি2 বাই ডিটি সমান মাইনাস এস2। এই দুটার বিয়োগফল অর্থাৎ এন্ট্রপির যে পার্থক্য পাবো, সেই পার্থক্যটা যদি আমরা এই যে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, ডেল এস স্থলে বসিয়ে দেই, তাহলে আমরা যে সমীকরণটা কি পাচ্ছি, ডেল জি সমান ডেল এইচ প্লাস টি ইন্টু ডি ইন্টু ডেল জি ডিভাইডেড ডিটি। এটি হলো গিবস-হেলমস সমীকরণ, অর্থাৎ মুক্ত শক্তির সাথে এনথালপি পরিবর্তনের সম্পর্ক প্রকাশকারী গিবস-হেলমস সমীকরণ। এবার আমরা আসি এন্ট্রপি। এন্ট্রপি কি? এন্ট্রপি একটি তাপগতি অপেক্ষক। এই যে এন্ট্রপি একটি তাপগতি অপেক্ষক, এই এন্ট্রপি হলো একটি ধারার বা একটি সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপক। একটি ধারা বা একটি সিস্টেম যত বেশি পরিমাণ পদার্থ থাকবে, ওই সিস্টেমের এন্ট্রপি তত বেশি হবে। ওই ধারার বিশৃঙ্খলা যত বেশি হবে, ওই ধারার এন্ট্রপি তত বেশি হবে। যেমন কঠিন পদার্থের অণুগুলো সুবিন্যস্ত ভাবে থাকে, এই জন্য কঠিন পদার্থের এন্ট্রপি কম। তরল পদার্থের এন্ট্রপি গ্যাসের থেকে কম। গ্যাসীয় পদার্থের মধ্যে অণুগুলো ছুটোছুটি করে বিশৃঙ্খলিত অবস্থায় থাকে, সেখানে এন্ট্রপি আরো বেশি। তাহলে এন্ট্রপির সংজ্ঞায়ন কিভাবে করব? কোন উভমুখী প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় সিস্টেম যে তাপ শোষণ করবে, সেটাকে তার পরম তাপমাত্রা দ্বারা ভাগ করলে আমরা এন্ট্রপি পাবো। অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন ডেল ইজ সমান কিউ বাই টি। এন্ট্রপির বৈশিষ্ট্য কি? এন্ট্রপি একটি অবস্থা অপেক্ষক বা তাপগতি অপেক্ষক বা স্টেট ফাংশন, এবং এটি একটি তাপগতি অপেক্ষক এই কারণে, কারণ এন্ট্রপি চাপ, আয়তন এবং তাপমাত্রার উপর এর মান নির্ভরশীল। এন্ট্রপি অপ্রাপ্য কাজের পরিমাপক এবং এটি একটি সিস্টেমের আণবিক বিশৃঙ্খলা পরিমাপক। আগেই বলেছি, পদার্থের পরিমাণ বৃদ্ধি পেলে এন্ট্রপি বৃদ্ধি পাবে, এবং এন্ট্রপি একটি একক মানের অসংরক্ষণশীল অবস্থা অপেক্ষক। এখন আমরা এই যে একাভিমুখী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, সেটা আমরা দেখি। অর্থাৎ একটা পরিবেশ থেকে যখন আমাদের একটি ধারা যখন তাপ শোষণ করে, ঠিক পরিবেশ কিন্তু সেই তাপটি হারায়। অর্থাৎ ধারা তাপ শোষণ করে, পরিবেশ সেই তাপটি হারায়। আমরা দেখি একাভিমুখী প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি দেখি, এই সিস্টেমের এন্ট্রপি হচ্ছে ডিকিউ রিভার্সিবল বাই টি। ধারা কিন্তু উভমুখী। আবার পরিবেশের এন্ট্রপির পরিবর্তন কি হবে? একাভিমুখী ভাবে হ্রাস পাচ্ছে, তাহলে ডিকিউ ইরিভার্সিবল বাই ডিটি। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন হবে এটার যোগফল। আমরা জানি যে উভমুখী প্রক্রিয়ায় প্রাপ্ত কাজ অপেক্ষা একাভিমুখী প্রক্রিয়ায় প্রাপ্ত কাজ কম, অর্থাৎ উভমুখী প্রক্রিয়ায় প্রাপ্ত কাজ সর্বাধিক। তাহলে ডাব্লিউ ইরিভার্সিবল গ্রেটার দ্যান ডাব্লিউ ইরিভার্সিবল। তাহলে আমরা এই কাজের ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান আমরা জানি যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডি প্লাস ডাব্লিউ, তাহলে ডিকিউ মাইনাস ডি সমান ডাব্লিউ। তো আমরা কি বসাতে পারি? ডিকিউ রিভার্সিবল মাইনাস ডি এবং ডিকিউ রিভার্সিবল মাইনাস ডি। উভয় পক্ষ থেকে ডি বাদ যাবে, তাহলে ডিকিউ রিভার্সিবল গ্রেটার দ্যান ডিকিউ ইরিভার্সিবল, অর্থাৎ ডিকিউ রিভার্সিবল ডিভাইডেড বাই টি, ডিকিউ ইরিভার্সিবল বাই ডিভাইডেড বাই টি। তাহলে এই যে দুইটা আমরা এক পাশে নিয়ে আসলে গ্রেটার দ্যান জিরো হবে, এবং এন্ট্রপির যে পরিবর্তন সেই মানটা গ্রেটার দ্যান জিরো হবে। অর্থাৎ একাভিমুখী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হবে বেশি, অর্থাৎ একাভিমুখী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বিশ্বের অধিকাংশ প্রক্রিয়া একাভিমুখী এবং স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়, তাহলে কি হবে? বিশ্বের এন্ট্রপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যদি উভমুখী প্রক্রিয়ার কথা চিন্তা করি, তাহলে উভমুখী প্রক্রিয়ায় মোট এনথালপি কিন্তু আমাদের কি হবে? শূন্য হবে। এই যে আমরা উভমুখী প্রক্রিয়ায় ধারার এন্ট্রপি এবং পরিবেশের এন্ট্রপি, এই দুটো যদি যোগ করি, অর্থাৎ আমাদের মোট এন্ট্রপি কি হবে? মোট এন্ট্রপি হবে শূন্য। অর্থাৎ উভমুখী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য, কিন্তু একাভিমুখী প্রক্রিয়ায় এন্ট্রপি কি হচ্ছে? এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা চলে আসছি তাপ রসায়নের সূত্র। তাপ রসায়নের দুটি সূত্র আছে, একটা হচ্ছে ল্যাভয়েশিয়ার ল্যাপ্লাসের সূত্র, আর একটা হচ্ছে হেসের তাপ সমষ্টির সূত্র। ল্যাভয়েশিয়ার ল্যাপ্লাসের সূত্র কি, বা তাপ রসায়নের প্রথম সূত্র যেটা, এই সূত্রটা হচ্ছে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সম্মুখ দিকে সংঘটিত হলে তাপের যে পরিবর্তন ঘটবে, বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হলেও তাপের পরিবর্তন একই হবে। অর্থাৎ আমরা একটি বিক্রিয়ার সাহায্যে বিষয়টি তোমাদের স্পষ্ট করি, যে বিষয়টি হচ্ছে যে যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যখন পানি হয়, তখন তাপ উদ্গৃহীত হয় হচ্ছে 285.85 কিলোজুল, এবং আমরা এই পানিকে ভেঙে যখন হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত করি, ঠিক একই পরিমাণ তাপ শোষিত হয়। অর্থাৎ কোন পদার্থকে তার উপাদান থেকে তৈরি করতে যে পরিমাণ তাপ নির্গত হয়, ওই পদার্থটিকে ভেঙে তার উপাদান মৌলে পরিণত করতে বা তার উপাদানে পরিণত করতে ঠিক একই পরিমাণ শক্তি
শোষিত হয়। তাহলে আমরা কি দেখলাম? ল্যাভোইসি-ল্যাপ্লাসের সূত্র, অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়া সম্মুখ দিকে সংঘটিত হলে তাপের যে পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হলেও তাপের পরিবর্তন একই হবে। হেসের সূত্র, আমাদের তাপ রসায়নের দ্বিতীয় সূত্র বা তাপ সমষ্টির সূত্র, যেটা এইখানে বলা হচ্ছে যে একটি রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ভাবে ঘটতে পারে। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি একই হয়, তাহলে বিক্রিয়াটি এক ধাপেই ঘটুক আর একাধিক ধাপেই ঘটুক, সর্বদা তাপের পরিবর্তন একই হবে। অর্থাৎ আমরা দেখি যে এখানে একটি বিক্রিয়ক হচ্ছে এ এবং উৎপাদ হচ্ছে বি। এই বিক্রিয়ার ক্ষেত্রে 1 নং পথে এ থেকে বি হয়েছে, সেই ক্ষেত্রে তাপের পরিবর্তন ΔH1। এবং আরো একটি পথে এ হতে সি এবং সি হতে এ হয়েছে, এ হতে সি হওয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন ΔH2 এবং সি থেকে বি হচ্ছে ΔH3। তাহলে এই ΔH1 সমান ΔH2 প্লাস ΔH3, অর্থাৎ যে বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে, তাহলে বিক্রিয়াটি এক ধাপেই ঘটুক আর একাধিক ধাপেই ঘটুক, বিক্রিয়ার তাপের পরিবর্তন সর্বদা সমান হবে। আরো একটি উদাহরণ আমরা দেখিয়েছি। এখানে আমরা দেখেছি এ থেকে সি হয়েছে এক ধাপে এবং আরেকটি পথে এ থেকে সি হয়েছে 2 ধাপে। অর্থাৎ প্রথম বিক্রিয়াটি এক ধাপে হয়েছে তার ΔH1 এবং দ্বিতীয় বিক্রিয়াটি 2 ধাপে হচ্ছে ΔH2 এবং ΔH3। তাপের পরিবর্তন ওই ΔH1 সমান ΔH2 প্লাস ΔH3, অর্থাৎ বিক্রিয়াটি এক ধাপেই ঘটুক আর একাধিক ধাপেই ঘটুক, সর্বদা তাপের পরিবর্তন সমান হবে। এবার আমরা দেখব সংগঠন তাপ, অর্থাৎ কোন একটি পদার্থের এক মোলকে তার উপাদান মৌল হতে উৎপন্ন করতে তাপের যে পরিবর্তন ঘটে, সেটা হলো সংগঠন তাপ। এই যে সংগঠন তাপ, এই সংগঠন তাপ কিন্তু তাপ উৎপাদী, সংগঠন বিক্রিয়া তাপ উৎপাদী। দুই একটি ব্যতিক্রম আছে, যেমন নাইট্রিক অ্যাসিডের সংগঠন তাপ ঋণাত্মক। আমরা এখানে কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে কার্বন ডাই অক্সাইড গঠিত হয়েছে এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে 393 কিলোজুল পার মোল। এই যে 393 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে কি এই বিক্রিয়া তাপ। অর্থাৎ তাহলে কোন পদার্থের এক মোলকে তার উপাদান মৌলসমূহ হতে উৎপন্ন করতে তাপের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা কি বলবো? সংগঠন তাপ বলবো। এরপরে আসে আমরা দহন তাপ। দহন তাপ কি? দেখো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু কার্বনের দহন বিক্রিয়া হচ্ছে, কার্বনকে অক্সিজেন দ্বারা দহন করা হচ্ছে, অর্থাৎ কার্বনের দহন বিক্রিয়া। এখানে অর্থাৎ দহন তাপ হচ্ছে কি কোন পদার্থের এক মোলকে বায়ুর অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে দহন করলে তাপের যে পরিবর্তন ঘটে, তাকে আমরা কি বলবো? দহন তাপ বলবো। এই যে দহন তাপ যেমন কার্বনকে অক্সিজেন দ্বারা দহন করার ফলে এই যে দহন তাপ 393.94 কিলোজুল পার মোল, এটা হচ্ছে কার দহন তাপ? কার্বনের দহন তাপ। আবার কার্বন ডাই অক্সাইডের গঠন তাপও এটা। এরপর আসি প্রশমন তাপ। প্রশমন তাপ কি? কক্ষ তাপমাত্রায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে, তাকে আমরা কি বলবো? প্রশমন তাপ। অর্থাৎ প্রশমন বিক্রিয়ায় এসিড এবং ক্ষার বিক্রিয়া করে, এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হতে যে তাপটা উৎপন্ন হয়, সেই তাপটা হচ্ছে 57.38 কিলোজুল। অর্থাৎ এই যে 57.38 কিলোজুল, এইটা হচ্ছে প্রশমন তাপ। তবে এই যে প্রশমন তাপ যদি এসিড এবং ক্ষার উভয় তীব্র হয়, তাহলে সকল ক্ষেত্রে এই প্রশমন তাপটা ধ্রুবক হয়। অর্থাৎ সকল তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ সকল তীব্র এসিড জলীয় দ্রবণে বিজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং সকল তীব্র ক্ষার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এই হাইড্রোক্সাইড আয়ন এবং এই হাইড্রোজেন আয়ন, এই দুইটার বিক্রিয়ায় যে পানি উৎপন্ন হয়, এই বিক্রিয়া তাপ হচ্ছে 57.34 কিলোজুল। অর্থাৎ সকল ক্ষেত্রে এই বিক্রিয়া তাপটা সমান হয় যদি এসিড তীব্র এবং ক্ষার তীব্র হয়। তবে এসিড এবং ক্ষারের যদি যে কোনো একটি দুর্বল হয়, সেক্ষেত্রেও কিন্তু 1 মোল পানি উৎপন্ন হয় এবং সেই 1 মোল পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়া তাপ কিন্তু 57.34 কিলোজুল। কিন্তু পার্থক্য হলো এসিড বা ক্ষারের যে কোনো একটি দুর্বল হলে সেই দুর্বল এসিড বা ক্ষারের বিয়োজনের জন্য এই তাপের কিছু অংশ ব্যয় হয়, যার কারণে মোট বিক্রিয়া তাপটা কিছুটা কমে যায়। এই কারণে এসিড কিংবা ক্ষারের যে কোনো একটি দুর্বল প্রকৃতির হলে প্রশমন তাপের মান এই ধ্রুবক মান অপেক্ষা কিছুটা কম হয়। আবার যদি হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে এই মানটা অনেক বেশি হয়, যেমন 68.6 কিলোজুল পার মোল। এইখানে এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে যে ফ্লোরাইড আয়ন উৎপন্ন করে, এই ফ্লোরাইড আয়নের আকার ছোট হওয়ার কারণে ফ্লোরাইড আয়ন
পানিতে হাইড্রেটেড অবস্থায় থাকে, অর্থাৎ পানির সাথে যুক্ত হয়, অর্থাৎ যে বন্ধন গঠন করে, এই বন্ধনটা ধীর বন্ধন হয়। ধীর বন্ধন হওয়ার কারণে কিছু পরিমাণ বেশি পরিমাণ তাপ নির্গত হয়। এই নির্গত তাপটা আমাদের মোট বিক্রিয়া তাপের সাথে এসে যোগ হয়। এই কারণে তীব্র হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের পোষণ তাপের মান অন্যান্য তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারের পোষণ তাপের মান অপেক্ষা বেশি হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই তাপগতি বিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সব বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই বিষয়গুলো আয়ত্ত করবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।